আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইন্দোনেশিয়ার বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়ার পর দেশে চরম উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। তিনি একসময় স্পেশাল ফোর্সের জেনারেল ছিলেন। ক্ষমতায় বসার পর তার 1 বছরও হয়নি। বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশ ও সরকারি বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয়। রাজনীতিবিদদের ঘরবাড়িতে লুটপাটও হয়েছে। এদের মধ্যে দেশের অর্থমন্ত্রীও আছেন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইন্দোনেশিয়ার পরিস্থিতি 1998 সালের সহিংস স্মৃতিকে সামনে নিয়ে এসেছে। সে সময় দাঙ্গার কারণে একনায়ক সুহার্তোর পতন হয়েছিল। তিনি ছিলেন প্রাবোর শ্বশুর। যদিও প্রায় সবাই একমত যে আজকের পরিস্থিতি সেই পর্যায়ে যায়নি এখনো, কিন্তু সহিংসতার প্যাটার্নের মধ্যে জনতার ক্ষোভ দৃশ্যমান হচ্ছে। অনেক ইন্দোনেশীয় ভয় পাচ্ছেন যে সরকারের কৌশল কাজ করবে না। তারা সাঁড়াশি অভিযান আর ছোটখাটো পদক্ষেপ দিয়ে পরিস্থিতি সামাল দিতে চাচ্ছে। আসল সমস্যা এতে দূর হবে না। সমস্যা শুরু হয়েছিল 28 আগস্ট জাকার্তায়। আইন প্রণেতাদের জন্য বড় অঙ্কের আবাসন ভাতা নিয়ে মন্তব্য করেছিলেন এক রাজনীতিবিদ। অনলাইনে তৎপর ইন্দোনেশীয়রা ইস্যুটা লুফে নিয়েছে। যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেটার হিসাব নিকাশ বের করেছে তারা। এই হিসেব অনুযায়ী বেতন ও সুবিধাদির বাইরে প্রতিদিন একজন আইনজীবী 3 মিলিয়ন ইন্দোনেশীয় রুপাইয়া অতিরিক্ত পাবেন। এটা প্রায় $183 সমান। কিছু খাতে ন্যূনতম বেতন রয়েছে, তার চেয়েও এই পরিমাণ বেশি। এই তথ্য জনগণকে ক্ষুব্ধ করে তোলে। হঠাৎই শুরু হয় বিক্ষোভ। ওই রাতেই পরিস্থিতির অবনতি হয়। একটি সাজোয়া যান একজন ডেলিভারি ড্রাইভারকে ধাক্কা দেয়। সাজোয়া যানটি ছিল ব্রিমবের। ব্রিমব হল পুলিশের একটি এলিট ইউনিট, যাদেরকে মোবাইল ব্রিগেড কোর বলা হয়। ড্রাইভারের নাম আফফান কুর্নিয়াওয়ান, বয়স মাত্র 21 বছর। বিক্ষোভের কাছে সে মোটর বাইকে চেপে যাচ্ছিল। ড্রাইভারকে ধাক্কা দেওয়ার একটি ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে ড্রাইভারকে ধাক্কা দেওয়ার পর যান দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু তারপর আবার সেটা গতি বাড়িয়ে দেয়। মনে হয়েছে জনতা এগিয়ে আসায় তারা ড্রাইভারকে মারিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনায় মানুষ প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। তারা আরও বিক্ষোভের ডাক দিচ্ছে। রাতে মাত্রা আরও বাড়ে। বিক্ষোভকারীরা পাথর আর বোতল ছুঁড়েছে। বিভিন্ন ভবন লক্ষ্য করে আতশবাজি পুড়িয়েছে। বাস স্টপে আগুন দিয়েছে। পুলিশ ও সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস ব্যবহার করেছে, রাবার বুলেট ছুঁড়েছে। সাবধান করার জন্য কেউ কেউ বুলেটও ছুঁড়েছেন। শনিবার থেকে ইন্দোনেশিয়াতে টিকটকের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অনেকে এর মাধ্যমে বিক্ষোভের ভিডিও ছড়াচ্ছিলেন, কিন্তু সহিংসতা বিভিন্নভাবে ঘটেছে। বিক্ষোভকারীরা বাস লাইনে আগুন দিয়েছে, তবে বেশিরভাগ সময় তারা পরিকল্পিতভাবে লক্ষ্য বাছাই করেছে। এর মধ্যে রয়েছে জাকার্তা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর। পার্লামেন্টকেও তারা টার্গেট করেছে। ব্রিমবের সদর দপ্তরেও তারা হামলা করেছে। ড্রাইভারের মৃত্যুতে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। কাছে ইন্দোনেশিয়ান মেরিন কোরের সদর দপ্তর অবশ্য নিরাপদে ছিল। তারা জনতাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সংযত আচরণ করার ইতিহাস রয়েছে তাদের। প্রেসিডেন্টের প্রাসাদেও কোনো হামলা হয়নি। কিছু রাজনীতিবিদ সরাসরি ক্ষোভের শিকার হয়েছেন। বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় ঘরবাড়িতে লুটপাট করেছে। অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানির বাসাকেও টার্গেট করা হয়েছিল। 2 এমপিকে টার্গেট করা হয়েছে, কারণ তাদের বিষয়ে বেশি তথ্য সামনে এসেছে। লুটকারীদের অনেকে অর্থ ও ঘড়ি নিয়ে গেছে। আয়রন ম্যান ও স্পাইডার ম্যানের মূর্তি খোয়া গেছে, এমনকি বিড়ালও লুট হয়েছে বলে জানা গেছে। অন্য শহরগুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। একই ধরনের প্রাসাদকে তারা টার্গেট করেছে। মাকাসসার শহরে সহিংসতা ছিল সবচেয়ে বেশি। বিক্ষোভকারীরা সেখানে শহরের পার্লামেন্ট জ্বালিয়ে দেয়। 3 জন সরকারি কর্মচারী ভেতরে মারা গেছে। নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়াতে বিক্ষোভকারীরা ডেপুটি গভর্নরের অফিসে আগুন লাগিয়ে দেয়। একটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়। আরও বহু শহরে সংঘর্ষ হয়েছে। সরকারি অফিস ঘিরে এই সংঘর্ষগুলো হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি জিনিসপত্র ধ্বংস করেছে।
পুলিশ আর সামরিক বাহিনী বান্ডুংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অভিযান চালায়। বান্ডুং হল পশ্চিম জাভার রাজধানী। ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ এই পশ্চিম জাভা। সরকার বেশ চমকে গেছে। জবাব দেওয়ার চেষ্টা করেছে তারা। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রাবো স্থানীয় মিডিয়ায় কথা বলেছেন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ করতে পারে মানুষ, কিন্তু সহিংসতা গ্রহণযোগ্য নয়। অস্থিরতার পেছনে অপশক্তি আছে বলে ইঙ্গিত দেন তিনি বলেন, কে দায়ী সেটা তদন্তের মাধ্যমে বের করা হবে। ষড়যন্ত্রের লক্ষণ আমরা এরই মধ্যে দেখেছি। জনগণকে রক্ষার ক্ষেত্রে আমরা কোনো দ্বিধা করব না। প্রাবো এর আগে বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছিলেন। তার মন্তব্য কিছু মন্ত্রী অনলাইনে পোস্ট করেছিলেন। প্রেসিডেন্ট মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াই করছেন তার সাথে অস্থিরতার যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। পেট্রোল, ধান এবং রান্নার তেলের মতো কিছু খাতে এই ধরনের মাফিয়ারা ছড়িয়ে আছে। জনগণকে শান্ত করার চেষ্টাও করেছে প্রাবো। তিনি বলেছেন, পার্লামেন্ট কেন্দ্রিক কিছু ভাতা বন্ধ করা হবে। এর মধ্যে আবাসন ভাতাও রয়েছে। আইন প্রণেতারা আর দেশের বাইরে থেকে কাজ করতে পারবেন না। নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সেখানে সমস্যা নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সাহায্যে কিছু অজনপ্রিয় রাজনীতিবিদকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভে সুনির্দিষ্ট কোনো নেতা নেই, সে কারণে তাদেরকে বোঝা কঠিন হয়ে গেছে। শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন ইউনিয়নের সদস্যরা অনেক জায়গায় বিক্ষোভে জড়িয়েছে। এই গ্রুপগুলো সংগঠিত এবং কর্তৃপক্ষ তাদেরকে চেনে, কিন্তু এদের সাথে সাধারণ মানুষও যোগ দিয়েছে। কোনো পরিকল্পনা ছাড়াই যোগ দিয়েছে। শুক্রবার রাতে পার্লামেন্টের বাইরে যারা বিক্ষোভ করেছে তাদের মধ্যে অনেক তরুণও ছিল, এমনকি অনেক টিনএজারও ছিল তাদের মধ্যে। বিক্ষোভকারীদের দাবির একক কোনো তালিকা নেই। প্রায় সব রাজনৈতিক দলই সরকারে যোগ দিয়েছে। প্রাবো তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন। তিনি জাতীয় ঐক্যের উপর জোর দিচ্ছেন। বাইরে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় দল হল ইন্দোনেশিয়ান পার্টি অফ স্ট্রাগল বা পিডিআইপি। হাউসে তাদের আসন সবচেয়ে বেশি। প্রাবোকে তারা প্রকাশ্যে কোনো বিরোধিতা করেনি। দলের ভেতরের অনেকে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট জোকো উইডোডোকে সাহায্য করার ব্যাপারে তাদের অনীহা আছে। তার সাথে পিডিআইপির সম্পর্ক এখন ভালো না। জোকোই একসময় তাদের সদস্য ছিলেন। উনত্রিশ অগস্ট শীর্ষ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তাদের সাথে অ্যালামনিরাও যোগ দিয়েছিল। পরিচয় না প্রকাশের শর্তে তারা বলেছে, আমরা এই স্বীকৃতি চাই যে পুরো ব্যবস্থা দূষিত হয়ে গেছে। এজন্য সুস্পষ্ট সংস্কারের পরিকল্পনা লাগবে। পুরো রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের ওপর তারা জোর দিচ্ছে। একই দিন রাতে পার্লামেন্টের বাইরে তীব্র বিক্ষোভ হয়েছে। তরুণ জনতা টোল সড়ক বন্ধ করে দেয়, আগুন ধরিয়ে দেয়। গেটের দিকে তারা বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে, বাজি পটকা ফাটায়। তাদের দাবির মধ্যে অর্থের বিষয়টি ছিল প্রধান। তারা চায় রাজনীতিবিদদের বেতন কমানো হোক। তারা কর কমানোরও দাবি জানিয়েছে। কেউ কেউ সুনির্দিষ্ট কর্মসূচি নেবার চেষ্টা করেছে। অনলাইনের একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে 17টি দাবি জানানো হয়েছে। এগুলো 1 সপ্তাহের মধ্যেই পূরণের দাবি করা হয়েছে। আরও 8টি দাবি পূরণের জন্য 1 বছর সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আফফানের মৃত্যুর তদন্তের দাবিও রয়েছে। এছাড়া রয়েছে পুলিশি সহিংসতা বন্ধ করা, আইন প্রণেতাদের বেতন বন্ধ রাখা, সেনাদেরকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, কর ব্যবস্থার সংস্কার করা, শ্রমিকদের মজুরি বাড়ানো, চাকরির সুরক্ষা নিশ্চিত করা। ইন্দোনেশিয়ার অনেকেই অর্থনৈতিক কষ্টে আছে। এমপিদের বিপুল বেতনে তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। প্রাবো জোটের আকার বড়। এর অর্থ হল বেতনভুক্ত মন্ত্রীর সংখ্যাও অনেক। এগুলোকে অনেকেই অপচয় হিসেবে দেখছেন। অর্থনীতির সূচক খুব একটা খারাপ নয়। বছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল 5.12%। কিন্তু সংখ্যাটা সবাই বিশ্বাস করে না। ভোক্তাদের অনীহার কারণে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। মধ্যবিত্তের আকার সংকুচিত হয়ে আসছে। গত বছরের শেষ দিকে এই প্রবণতা শুরু হয়েছে। এর সাথে যোগ হয়েছে ট্রাম্পের শুল্কের বোঝা। যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তিতে গেছে ইন্দোনেশিয়া, কিন্তু তারপরও 24.5% কার্যকরী শুল্ক গুনতে হচ্ছে তাদের। এই অঞ্চলের মধ্যে এই হারই সর্বোচ্চ।
পারিবারিক ব্যয় কমে গেছে, মধ্যবিত্তের ব্যাপারে উদ্বেগ বাড়ছে। প্রাবর বিরাট সামাজিক পরিকল্পনা ভালো কাজ করছে না। স্কুলে ফ্রি খাবার দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে, তার বন্টন ঠিকমতো হচ্ছে না। এই খাতে বরাদ্দ দিতে গিয়ে অন্য জায়গার বাজেট কমিয়েছে সরকার। শিক্ষা ও সড়ক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট কাটছাট করে স্থানীয় পর্যায়ে দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সম্পদের কর বাড়ানো হয়েছে। এটা নিয়েও গত মাসে বিক্ষোভ হয়েছে। অ্যাক্টিভিস্ট আর শিক্ষার্থীদের আশঙ্কা সরকার আরও নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে পারে। সরকার ও ব্যবসাতে সামরিক বাহিনীর প্রভাব বাড়ছে। এগুলো সবাইকে সুহার্তর সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন সরকারের ছাড় দেওয়ার পরিমাণ খুবই সামান্য, সেটুকু আসতেও দেরি হচ্ছে। তারা সমস্যার মূল কারণগুলোতে হাত দিচ্ছে না। ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চের অনাবাসিক ফেলো ইয়োহানেস সুলাইমান বলেন, কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে। মন্ত্রিসভা বড় হওয়ায় অপচয় হচ্ছে। ব্যয়বহুল কর্মসূচিতে অর্থ ঢালা হচ্ছে, কিন্তু সেগুলিও ব্যর্থ হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে আর্থিক সমস্যা মেটাতে শিগগিরই বড় অঙ্কের কর চাপিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এখন যাই ঘটুক না কেন সরকারকে সংকটের মোকাবেলা করতে হবে। করের হার বাড়বে, সেই সাথে দীর্ঘমেয়াদে মানুষের ক্ষোভ আর উদ্বেগও বাড়তে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।